ওকে। সো আমাদের কালকে এই পর্যন্ত তো হয়েছিল, এটার 1 আর 2 হয়েছে না? হ্যাঁ, আজকে 3 আর 4 দিয়ে আমরা শুরু করি। ওকে। এখানে দেওয়া আছে 10 17 π/4 cos 11 π/4, তারপর হচ্ছে sec, ওকে, তারপর 25/6। ওকে। সো এখন আমরা যদি এগুলোকে যদি আমরা ভাঙাইতে চাই, এখন দেখো, তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমরা জানি যে টেন যেভাবে আছে এটা সেইভাবেই থাক, আর এখানে কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, এটা আমরা জানি, সো এটা আগে লিখে নিতে হবে। তারপর সেক, আর সেক মাইনাস সমানও এটা প্লাস হয়। কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস, আর বাকি চারটার ক্ষেত্রে মাইনাস। আমরা তো এগুলো কালকে এগুলো দেখছিলাম। ওকে। তারপর এখানে কোসেক 25 π/6। ওকে। এখন আমরা এগুলাকে আমরা কিভাবে আমরা মানে শর্টকাট এখানে করব আর কি। ওকে। এখন এখানে খেয়াল করো, এই নিয়মটা একবার এই বুঝলে এগুলা বাকিগুলা সহজ আর কি। এখন দেখো, এখানে তোমার নিচে আছে 4। হ্যাঁ, তো তোমার এখানে 4 রাখতে হবে লসাগু। এখন তুমি 4 রাখার জন্য তুমি এটা করতে পারো যে তুমি π/2 এর এই সাপেক্ষে তুমি যদি কম্পেয়ার করো, মানে একটার এখানে এখানে π/2 দিলা, আর এইখানে তোমার মিলানোর জন্য লসাগু করার পরে যত দরকার তুমি অত এখন তোমার দেয়া লাগবে। এখন তুমি যদি π/2 এবং সামথিং ডিভাইড বাই 4 করো, তাও তোমার লসাগু 4 আসবে। অথবা তুমি যদি এখানে π/2 এর সাপেক্ষে কম্পেয়ার না করে তুমি যদি শুধু পাই এর সাপেক্ষে কম্পেয়ার করো, আর এখানে প্লাস লাগুক অথবা মাইনাস লাগুক, আমরা এটা পরে দেখব, তাহলে তুমি যদি এখানে শুধু পাই রাখো আর আর এইখানে সামথিং ডিভাইড বাই 4, তাহলেও কিন্তু তোমার লসাগু 4ই থাকতেছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো। তাহলে আমি এখানে দিলাম পাই। ওকে। আর আমার নিচে আছে 4। এখন এখানে লসাগু করলে দেখো, এখানে পাই, এইখানে সামথিং, এইখানে 4, তাহলে আমার এখানে লসাগু করলে তো একটা এখানে 4 পাই তো আসবে না, আর এখানে প্লাস সামথিং ডিভাইড বাই 4 এইরকমই তো আসবে। হুম। ওকে। তো আমার এইখানে দরকার 17 পাই। সো আমি কি করলে এখানে 17 পাই সবচেয়ে সহজে এখানে পাবো বলো তো? আমি যদি একটা এখানে 4 দ্বারা যদি এখানে সামনে গুণ করে দিই, তোমার লসাগু করলে এখানে এখানে কত আসবে? এখানে কিন্তু চলে আসবে 16 ষোলো আসবে। পাই তাহলে আমার হুম। আর এইখানে এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে বক্সের মধ্যে আমার আর কত দরকার? আর শুধু একটা মাত্র পাই দরকার। তো আমি এখানে একটা পাই দিব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তারপরে ইনটু কস। এখন তুমি এখানে সেম কাজ এখানে এই করতে পারো। দেখো, এখন আমি যদি এখানে 3 পাই দেই আর এখানে 4 দিই, তাহলে আমার এখানে লসাগু করলে এখানে তোমার কত হচ্ছে? 12 হচ্ছে। বাট আমার আছে হুম। এখানে 11, তাহলে একটা পাই বিয়োগ করে দিব। হুম। ওকে। এরপর সেক। এখন এইখানে আমার আছে কত? 3। ওকে। এখন যেহেতু এখানে 3 আছে, তাহলে আমি এখানে কি করতে পারি? এখানে 3। আচ্ছা, এখানে আছে আমার আমার এখানে 36। ওকে। সো 36, তাহলে আমার এখানে কত দরকার? এখানে আমি যদি 12 পাই দিই, তাহলে এটা হবে 3 12 36, আর কত বিয়োগ দিব? 2 পাই বিয়োগ দিব। এটা তো বুঝছো আশা করি। ওকে। তারপরে এখানে কোসেক, আর আমার আছে এখানে 6। আমার দরকার কত? আমার দরকার হচ্ছে 25, তাহলে আমি এখানে 4 পাই গুণ দিব, তাহলে আমার 4 6 24 হবে, আর একটা পাই দরকার, তাহলে প্লাস দিয়ে একটা পাই দিব। এই নিয়মগুলা মানে একবার বুঝলে আর এইগুলো এই ভাঙাইতে আর কোনো সমস্যা হবে না।
এই লাইনটা তো বুঝছো আশা করি, যেগুলো কিভাবে ভাঙাইতে হবে। হ্যাঁ। ওকে। এখন এখন একটা জিনিস খেয়াল করো, সবগুলা তোমার 4 পাই, 3 পাই, 12 পাই এবং 4 পাই। ওকে, এগুলা কি বলো তো? এগুলা এখন তুমি যদি সবগুলাকে তুমি পাই/2 আকারে লেখো, তাহলে তোমার পাই/2 আকারে লিখলে একটা হবে 8 পাই, আর একটা হবে 6 পাই/2, আর একটা হবে 24 পাই/2, এবং এবং তোমার শেষেরটা হচ্ছে 8 পাই/2। মানে সবগুলোই কি হচ্ছে, পাই/2 এর জোড় গুণিতক। না, সবগুলো যদি পাই/2 এর জোড় গুণিতক হয়, আমাদের এখানে একটাও কি চেঞ্জ হবে? একটাও চেঞ্জ হবে না। না। তাহলে এখানে থাকবে 10 পাই/4। আচ্ছা, আমরা এই চিহ্নগুলো আপাতত পরে এই যে দেখতেছি। এখানে cos π/4, তারপর এইখানে sec 2π/3, আর এইখানে তোমার কোসেক π/6। ওকে, এখন তুমি এই চিহ্নগুলো একটু মনে মনে কাউন্ট করো। এই তোমার প্রথমটার ক্ষেত্রে কত, এখানে 10 8 × π/2 মানে 8 × 90। আটটা 90 দিলে যাবে চতুর্থ চতুর্ভাগ, প্লাস সামথিং দিলে যাবে তোমার প্রথম চতুর্ভাগে। তার মানে এর এখানে চিহ্ন কি হবে, প্লাস হবে। ওকে, তারপর 6 × π/2। আচ্ছা, 6টা π/2 দিলে এটা কোন এই চতুর্ভাগে যায়? এটা তোমার যাবে, এই 4টা দিলে চতুর্থ চতুর্ভাগ, 5টা দিলে পঞ্চম, দ্বিতীয়তে। 6টা দিলে দ্বিতীয়। আবার মাইনাস সামথিং আছে, মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কজ যেহেতু নেগেটিভ, সো এর সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। ওকে, তাহলে এটা হবে আমাদের -cos π/4। ওকে, আচ্ছা, এরপরে এরপরে সেকেন্ডটা এখানে এখানে খেয়াল করো, 12। তাহলে 12 × 24 × π/2। তাহলে 24 যেহেতু 4-এর গুণিতক, তার মানে ওইটা আমাদের চতুর্থ চতুর্ভাগেই থাকবে। মাইনাস সামথিং দিলে ওইটা ওইটা চতুর্থ চতুর্ভাগে আসে। ওকে, সো এখন এটা চতুর্থ চতুর্ভাগে আসলে কজ আর সেক তো চতুর্থ চতুর্ভাগে প্লাস, তাহলে এটা এখানে প্লাসই হবে। তারপরে তারপরে কোসেকেরটা 8 × π/2, তার মানে 8টা দিলে চতুর্থ চতুর্ভাগ প্লাস সামথিং যাবে এটা প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তার মানে এটা প্লাসই থাকবে। এটা তো বুঝছো আশা করি। তারপর এই মাইনাস সাইনটা একবারে এ, সামনে আসবে। 10 π/4, 10 π/4 মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মান কত, 1। তারপরে আছে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আচ্ছা, 2 π/3, 2 π/3 মানে আছে 120 ডিগ্রি। ওকে, cos 120 ডিগ্রির মান এটা মুখস্থ থাকতে হবে, এটা হচ্ছে -1/2। cos 120-এর মান -1/2, তাহলে sec 120-এর মান এখানে কত হবে, এটা হবে -2। ওকে, তারপরে এটা কোসেক π/6 মানে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে তোমার কোসেক 30 ডিগ্রির মান কত হবে, এটা হবে শুধু 2, না? ওকে, তাহলে এখানে হ্যাঁ। হচ্ছে -1/√2 -4। তাহলে মাইনাস কমন নিলে 4 প্লাস 1/√2, তাহলে এখানে মাইনাস। এটাই অ্যান্সার। এখন তুমি চাইলে এখানে লসাগু যদি করো, আছে এখানে লসাগু করে লাভ হবে না। এটাই অ্যান্সার। এই ম্যাথটা আশা করি একটু বুঝছো। Okay, ধরো। হ্যাঁ, এটাই অ্যান্সার। হ্যাঁ, এখন এইটা এখানে এখানে খেয়াল করো। ওকে, তারপরে এখানে cot 7π/20। এখন এইসব ম্যাথের জন্য কিছু স্পেসিফিক নিয়ম ফলো করা লাগে। আচ্ছা, এটা বলতেছি। cot π/20
আর এইখানে কট 3 পাই বাই 20। আর এই যে মাঝখানেরটা এখানে কি হয়, এটা খেয়াল করো, এখানে মাঝখানেরটা তুমি যদি এটা লেখো, এটা হয়ে যাবে cot π/4, না? এটা হবে cot π/4, এই যে 5/20। হ্যাঁ। তোমার cot π/4 এর মান কিন্তু ডিরেক্ট তোমার জানা আছে, কট 45 ডিগ্রি মান 1। আর তোমার এখানে বাকি চারটার মান জানা নাই। এটা 7 π/20, আর এটা 9 π/20। সো এইখানে তোমার এই কটের এই রাশিগুলা, অথবা অথবা তোমার যদি এখানে ট্যানের রাশি যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমাদের যেগুলার মান জানা থাকবে না, মানে এখানে তোমার এই প্রথম এই দুইটা এবং এই দুইটার মান আমাদের জানা নাই, তাহলে এখানে এখন আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রথম দুইটাকে আমরা কটে রাখবো, আর বাকি দুইটাকে আমরা নিয়ে যাব ট্যানে। কারণ কি, কারণ কট থিটা ইন্টু ট্যান থিটা সমান কি বলতো, কট থিটা ইন্টু ট্যান থিটা সমান তো 1 আচ্ছা। এটা কোনো সূত্র না, আবার এটা হচ্ছে তোমার ট্যান থিটাকে কি লেখা যায়, 1/কট থিটা লেখা যায় না? সো এটা কি হবে, এটা তো এই দুইটা গুণ করলে কি হবে, এটা হবে 1। ওয়ান। তাহলে এখানে যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে হাফ। এখন আমাদের এই টাইপের ম্যাথ গুলোতে দেখবা যে তোমার যদি cot π/4 অথবা tan π/4 এই ভ্যালুটা যদি না দেয়া থাকে, তাহলে এখানে এমন সংখ্যক পদ দেয়া থাকবে যাতে তুমি অর্ধেককে কটে অথবা তুমি টেনে রাখতে পারো, আর আর বাকি অর্ধেককে এখানে চেঞ্জ করবা। এটা বুঝছো? তাহলে আমাদের এখানে টার্গেট হচ্ছে যে আমরা এই প্রথম দুইটাকে এখানে ফিক্স রাখবো, কারণ এই প্রথম গুলাকে ওইভাবে চেঞ্জ করার মতো কিছু নাই। মানে যেগুলো সবচেয়ে তোমার ছোট কোণ থাকবে, তুমি সেইগুলাকে ঠিক রাখবা আর বড়গুলাকে চেঞ্জ করবা, তাহলে এটার মান 1। ওকে, এখন আমাদের টার্গেট যেহেতু পরের দুইটাকে কট থেকে টেনে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদের কার সাপেক্ষে চেঞ্জ করতে হবে বলো তো? π/2 এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। এখন তুমি যদি এগুলোকে পাই এর সাপেক্ষে চেঞ্জ করো, তাহলে কিন্তু এরা তোমার চেঞ্জ হবে না। π/2 এর সাপেক্ষে চেঞ্জ করলে এরা কট থেকে টেনে যাবে। ওকে, এখন তাহলে আমার যেহেতু π/2 এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে π/2। আর আমার এখানে লসাগু ওই কত রাখতে হবে, 20। তো আমার তো এখানে তোমার এখানে এই 20ই তো এখানে দেয়া লাগবে, এখানে 10 দিলে কিন্তু আবার এই লসাগু কিন্তু 20 হবে না, এখানে 20ই দেওয়া লাগবে। ওকে, এটা তো আশা করি এটা বুঝছো। ওকে, এখন একটা জিনিস এগুলা খেয়াল করো, এগুলা আসলে অনেক বেসিক। ওকে, এখন আমি এখানে 20 দিলাম। ওকে, এখন আমার লসাগু হবে 20। এখন এইখানে তোমার লসাগু করার পর এর সাথে কত গুণ হবে, বলো তো? এর সাথে তো গুণ হবে 10, মানে এটা হচ্ছে 10 পাই হবে না? আর এখানে হুম। প্লাস সামথিং। ওকে, আচ্ছা, এখন যদি এর সাথে 10 যদি গুণ হয়, আচ্ছা, তো -3 পাই দেওয়ার হয়। হ্যাঁ, এখন এখানে ও আচ্ছা 7 আছে, আমি 17 ভাবতেছি, দূর। এখানে 7 আছে, 7 থাকলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে 7 থাকলে আমাদের এখানে হবে 10, তাহলে এখন এখানে মাইনাস দিয়ে এখানে 3 পাই। ওকে, এখন একটা জিনিস এই যে খেয়াল করো, এখন তুমি যদি এইটাকে তুমি চেঞ্জ করো, এটা কি হবে, এটা হবে tan 3 π/20। এখন আমাদের এখানে অলরেডি cot 3 π/20 আছে, তাহলে আমরা এখান থেকে tan 3 π/20 পাবো, তখন দুইটা মিলে হয়ে যাবে 1। ওকে, এখন এর পরেরটা। আচ্ছা, এটা তো আরো সহজ, এখানে যদি আমরা π/2 দেই, এইখানে 20 দিলে হবে এখানে 10 পাই, তাহলে আমাদের আছে 9 পাই, তাহলে একটা পাই বিয়োগ দেওয়া লাগবে। ওকে, তাহলে এখন এখানে cot π/20, আর এখানে cot 3 π/20, এটা কি হবে, এটা হচ্ছে tan 3 π/20। আর এটা তো চিহ্ন নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই, কারণ π/2 মাইনাস সামথিং, মানে
এগুলো প্রথম চতুর্ভাগেই আছে, তো প্রথম চতুর্ভাগে এই সবাই প্লাস, তাহলে এইটাও। আচ্ছা, এটা হবে π/20, এবং এইটাও এখানে প্রথম এই চতুর্ভাগে, তাহলে এইটাও হবে প্লাস। তাহলে তোমার এই প্রথমটার এই শেষেরটা মিলে একটা ওয়ান, তারপর মাঝখানের এই যে দুইটা মিলে একটা ওয়ান, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ওয়ান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, দাঁড়াও এরপরে। এখন এই দুইটা এখানে খেয়াল করো। তো এখন যদি তোমার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, অথবা মানে তোমার এখানে এই টাইপের যদি ম্যাথ থাকে, যে সাইনের বর্গ অথবা কজের বর্গ, সেই ক্ষেত্রে যতগুলা থাকবে আমরা এই কিছুগুলোকে ঠিক রেখে আর বাকিগুলোকে আমরা সাইন থাকলে কজে নিয়ে যাব, অথবা কস থাকলে সাইনে নিয়ে যাব, যাতে আমাদের সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে ওয়ান লেখা যায়। সো এটাই হচ্ছে এখানে আমাদের টার্গেট। ওকে, সো এখন এখানে সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 5π/14, তারপর সাইন স্কোয়ার 8π/7, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 9π/14। ওকে, এখন যেগুলো সবচেয়ে ছোট কোণ ওইগুলাকে ঠিক রাখবা, আর 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 যেগুলো বড় কোণ ওইগুলাকে চেঞ্জ করতে সুবিধা হয়। ওকে, সো আমরা এই ছোট দুইটাকে এখানে ঠিক রাখলাম। আচ্ছা দেখো, এখন আমাদের যেহেতু এখানে টার্গেট হচ্ছে সাইন থেকে কজে নিয়ে যাওয়া, সো আমাদের এখানে চেঞ্জ করতে হবে π/2 এর সাপেক্ষে, না, আমাদের এখানে চেঞ্জ করতে হবে π/2 এর হুম। সাপেক্ষে। ওকে, এখন আচ্ছা, আমাদের এইখানে তোমার সেকেন্ডটাকে এই চেঞ্জ করতে হবে। আচ্ছা, wait, কারণ এইখানে 14 আছে, তো আমরা এইটাকে π/2 এর সাপেক্ষে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো অনেক সহজেই। এইখানে সাইন স্কোয়ার, আমি যদি এখানে π/2 দেই, আর আমার এখানে লসাগু এই 14 মেলানোর জন্য এখানে দরকার 7। ওকে, সো এখন এইখানে হচ্ছে তোমার লসাগু হবে তাহলে 14, তাহলে এইখানে তোমার শুরুর এই পাই এর সাথে তোমার কত এখানে গুণ হবে? 7 গুণ হবে, মানে হচ্ছে এখানে 7 পাই। তাহলে আমার আছে 5 পাই, তাহলে 2 পাই বিয়োগ করতে হবে। এ বুঝছো? হ্যাঁ। 5 পাই বাই 14, আচ্ছা সরি সরি, না এখানে 2 তো বিয়োগ করা যাবে না, এখানে আছে, দাঁড়াও এটা আমি একটু এখানে বুঝাই। মানে এইখানে আছে আমাদের 5 পাই বাই 14। এখন আমি যদি এখানে π/2 লিখি আর এখানে 7 লিখি, সো এইখানে তোমার এখানে সামথিং, আর এখানে 14, এর সাথে আমার গুণ হচ্ছে 7, আর মাইনাস এর সাথে তো একটা 2 এখানে তো এই তোমার এই গুণ হবে। এটা বুঝছো? এখানে তোমার এই লসাগুরি তো একটা 2 এখানে এই গুণ হবে। সো আর এখানে তো হ্যাঁ। এক্সট্রা করে 2 এখানে লেখার এই দরকার নেই। তুমি যদি এখানে 2 দাও, তাহলে তোমার এই 2 আর এই 2 মিলে হয়ে যাবে 4 পাই। সো ওই জন্য এক এই 2 আর এখানে দেওয়া যাবে না। Okay, এটা আশা করি এটা ক্লিয়ার। তাহলে এখন এখানে শুধুমাত্র পাই বিয়োগ করা লাগবে। আচ্ছা, আমরা এইটাকে একটু ছোট করি। এখন দেখো, এই যে তোমার এইটাকে কি π/2 এর এই সাপেক্ষে চেঞ্জ করার কোনো সুযোগ আছে এটাকে? না।
এটাকে পাই বাই টু এর সাপেক্ষে চেঞ্জ করার সুযোগ নাই। এটা কেন বলো তো পাই বাই টু এর সাপেক্ষে চেঞ্জ করার সুযোগ নেই? কারণ তুমি যদি একটা পাই বাই টু যদি তুমি লেখো, তো তোমার এখানে তোমার লসাগু কত মিলানো লাগবে? 7 মিলানো লাগবে। সো তুমি এখানে নিচে 2 লিখে তুমি কি লসাগু 7 এটা মিলাইতে পারবা? না। তো এই জন্য এটাকে পাই বাই টু এর সাপেক্ষে চেঞ্জ করা যাবে না। আমরা এটাকে পাই এর সাপেক্ষে চেঞ্জ করে আমরা এটাকে একটু ছোট করি। ওকে, সো এটা হচ্ছে পাই। আচ্ছা, এখন এখানে তুমি যদি 7 দাও তাহলে হচ্ছে এটা 7 পাই, আর আমাদের দরকার একটা পাই, তাহলে পাই বাই 7। ওকে, এর পরেরটা হচ্ছে সাইন স্কোয়ার। এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো পাই বাই টু। এইখানে 7 দিলে হচ্ছে 7 পাই, আর দরকার 2 পাই। একটা যেহেতু আমাদের লসাগু 2 এখানে গুণ হয়ে যাবে, তার মানে আমরা এখানে একটা পাই দেব। এইগুলো আশা করি ক্লিয়ার। ওকে, এখানে সাইন স্কোয়ার পাই বাই 7। আর এখন এখানে যেহেতু পাই বাই টু আছে, এটা কজ হয়ে যাবে পাই বাই 7। এখন এটা তোমার চিহ্ন নিয়ে তো চিন্তা করার দরকার নাই, কারণ এখানে বর্গ আছে, প্লাস হোক অথবা মাইনাস হোক, এটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। ওকে, এর পরেরটা কি হবে বলো তো? এর পরেরটা তো সাইনই থাকবে। ওকে, এইখানে যেহেতু আমরা এটা তোমার পাই এর সাপেক্ষে কম্পেয়ার করছি, পাই মানে কি 2 × পাই বাই 2। যেহেতু পাই বাই টু এর জোড় গুণিতক, এখানে চেঞ্জ হবে না, এটা সাইনই থাকবে। আর যদিও এটা পাই মানে 180 ডিগ্রি প্লাস সামথিং, এটা তৃতীয় চতুর্ভাগে যায়, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, একটা এখানে নেগেটিভ আসবে, বাট ওইটা যেহেতু বর্গ আছে ওইটাও আলটিমেটলি প্লাস হয়ে যাবে, বুঝছো? ওই জন্য আর এইখানে চিহ্ন এখানে লিখি নেই। ওকে, এরপরেরটা কি হবে? এরপরেরটা পাই বাই টু আছে, যেহেতু বিজোড় গুণিতক, সাইন থেকে কজ হয়ে যাবে স্কোয়ার পাই বাই 7। তাহলে এখন তোমার প্রথম এই যে দুইটা মিলে একটা ওয়ান, শেষের এই যে দুইটা মিলে আর একটা ওয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে 2। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে 2 নম্বরটা খেয়াল করো, কজ স্কোয়ার পাই বাই 8, আর এইখানে কজ স্কোয়ার 3 পাই বাই 8, এইখানে কজ স্কোয়ার 5 পাই বাই 8, আর এইখানে কজ স্কোয়ার 7 পাই বাই 8। ওকে, এখন এইখানে আমরা সেম কাজ করব, যে দুইটাকে ঠিক রেখে আর আর বাকি দুইটাকে আমি সাইনে নিয়ে যাব। ওকে, তাহলে এইখানে আছে তোমার, এইটা তো সবচেয়ে ছোট কোণ, এইটা ঠিক আপাতত ঠিক থাকুক, এইটাও এইখানে ঠিক থাকুক। ওকে, এখন এই বাকি দুইটাকে আমাদের টার্গেট যেহেতু সাইনে নিয়ে যাওয়া, সো আমরা এটাকে চেঞ্জ করব অবশ্যই পাই বাই টু এর সাপেক্ষে। তাহলে এখানে তোমার লসাগু 8 যদি তুমি রাখতে চাও, তাহলে এখানেও 8ই দেয়া লাগবে। ওকে, সো এখন এইখানে কত হবে? এইখানে হচ্ছে তোমার 4 পাই, আর দরকার একটা পাই, তাহলে এখানে প্লাস পাই বাই 8 হবে। এরপর কজ স্কোয়ার পাই বাই 2, এইখানে 8 দিলে এখানে 4 পাই, আর দরকার তিনটা, তাহলে এখানে 3 পাই বাই 8। এগুলো সহজ জিনিস। ওকে, তাহলে এখন এইখানে কজ স্কোয়ার পাই বাই 8, আর এইখানে কজ স্কোয়ার 3 পাই বাই 8। এইটা এটা কি হয়ে যাবে? এটা কস থেকে সাইন হয়ে যাবে, এটা সাইন স্কোয়ার পাই বাই 8, এটা সাইন স্কোয়ার 3 পাই বাই 8। সো একটা সাইন একটা কজ মিলে 1, আর একটা সাইন আর কজ মিলে 1, অ্যান্সার হচ্ছে 2। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সেগুলো একদম একদম সহজ ম্যাথ এগুলো। আচ্ছা, ধরো, হ্যাঁ, এখন এইখানে 3 নাম্বার
তারপর এখানে 4 নাম্বার, এইখানেও তোমার এই 4টা করে এই যে রাশি আছে, যে দুইটাকে তোমার এই যে এই 3 নাম্বারের ক্ষেত্রে দুইটাকে সাইনে রাখবা, বাকি দুইটাকে কজে নিয়ে যাবা, তারপরটার ক্ষেত্রে দুইটাকে কজ আর দুইটাকে সাইনে নিয়ে যাবা। সো এইটারও অ্যান্সার 2, কারণ এইখানে সেম ম্যাথ। এইটারও অ্যান্সার 2। এগুলা নিজে করবা, এগুলা সহজ, সেম নিয়ম। এগুলা এখন আশা করি এগুলো পারবা। ওকে, এই টাইপের ম্যাথ যদি নৈবিত্তিকে আসে, তাহলে মানে তোমার সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের যদি তোমার এইভাবে যোগফল থাকে, তাহলে তোমার এখানে যতটা পদ থাকবে, যদি জোড় সংখ্যক পদ যদি যোগ আকারে তোমার এখানে যদি থাকে, তাহলে অ্যান্সার হবে যতটা পদ যোগ আকারে থাকবে তার অর্ধেক। মানে এখানে তোমার 4টা পদ যোগ আকারে আছে, এর অ্যান্সার হচ্ছে 2। এইখানে তোমার 4টা অ্যান্সার হচ্ছে 2। এখন মাঝে মাঝে এমনও থাকতে পারে, যেমন এই ম্যাথটা, কজ স্কোয়ার 5/24, তারপর কজ স্কোয়ার 19 π/24। এখন এইখানে এমন একটা মান দিল, যেটা হচ্ছে যে আমাদের জানা মান আর কি। যেমন এইখানে তোমার নিচে যদি এখানে 24 দেয়, তাহলে এখানে 6 π/24 দিলে এটা কি হবে? এটা হবে π/4, হ্যাঁ। তারপরে কজ স্কোয়ার, আর এখন বাকিগুলো এখানে ঠিকঠাক এখানে তোমার দিল, আর এটা 37 π/24। ওকে, এখন এটার অ্যান্সার কি হবে তোমার? এখন যদি তোমার একটা বিজোড় সংখ্যক পদ দেয়, তাহলে একটা এটা শিওর থাকা লাগবে যে তার মধ্যে একটার মান ডিরেক্ট জানা থাকবে। যেমন এর মান আমাদের ডিরেক্ট জানা, এটা কত? এটা হচ্ছে কজ স্কোয়ার π/4। cos π/4 এর মান 1/√2, তার উপর স্কোয়ার। আর এই যে তোমার এই এই বাকি এই 4টা মিলে অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 2। আর মাঝখানেরটার মান হচ্ছে হাফ। তাহলে এটা কত? এটা হচ্ছে 5/2। বুঝছো? এইগুলো কিন্তু নৈবিত্তিকে আসার চান্স আছে। এখন যদি তোমার কজ স্কোয়ার এবং এখন সাইন স্কোয়ারের জোড় সংখ্যক পদ যোগ আকারে থাকে যদি, তাহলে যতগুলো পদ থাকবে অ্যান্সার হবে তার অর্ধেক। আর যদি বিজোড় সংখ্যক পদ থাকে, তাহলে দেখবা যে ওইখানের মধ্যে একটার মান অবশ্যই জানা থাকবে, ডিরেক্ট মান। আর বাকিগুলা এই মিলে অ্যান্সার ওইভাবে বের করবে। এখন তোমার যদি এইখানে তোমার 7টা পদ যদি থাকতো, তাহলে তোমার দেখা যাবে যে মাঝখানেরটার মান তোমার ডিরেক্ট জানা, আর বাকি 6টা মিলে অ্যান্সার কত হবে? 3। তাহলে 3 প্লাস মাঝখানেরটার যে মানটা তোমার জানা থাকবে ওইটা। বুঝছো? হ্যাঁ। এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা এখানে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এখানে কোন সূত্র এখানে মিলাবো? এটা আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমাদের এখানে এই সূত্রটা মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার মাইনাস এখানে কট স্কোয়ার। ওকে, তো এখন আমাদের এখানে এমন ভাবে মিলাইতে হবে যাতে সেক স্কোয়ার গুলা, এখানে তোমার সেক স্কোয়ার গুলাকে ঠিক রাখবা, তারপর কট স্কোয়ার গুলাকে ট্যান স্কোয়ারে নিয়ে যাবা সূত্র মেলানোর জন্য। ওকে, এখন দেখো আমাদের এইখানে যেগুলো সেক আছে এটা আগে লিখি। সেক স্কোয়ার 14 π/17 মাইনাস সেক স্কোয়ার কট স্কোয়ার 41 π/34
ওকে, এখন আমাদের এখানে মোটামুটি সবগুলাকেই, এই কোণগুলাকে মোটামুটি সবগুলোকে ছোট করা যায়, বাট আমাদের এখানে টার্গেট হচ্ছে কট স্কোয়ারকে ট্যান স্কোয়ারে নিয়ে যাওয়া, সেক স্কোয়ারকে তার মতো রাখতে হবে। এখন আমরা সেক স্কোয়ারকে ছোট করতে পারবো, বাট এটাকে আমরা যেহেতু সেক স্কোয়ারকে চেঞ্জ করব না, তাহলে সেক স্কোয়ারকে পাই এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে, আর কটকে পাই বাই টু এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। এগুলো এইসব জিনিস বুঝতে হবে। ওকে, এখন আমরা যদি সেক স্কোয়ারকে পাই এর সাপেক্ষে চেঞ্জ করি, তাহলে এখন যদি আমি এখানে পাই দেই আর আমার লসাগু মিলানোর জন্য নিচে যদি সূত্র দেই, তাহলে আমার এখানে আছে 17 পাই, তাহলে 3 পাই বিয়োগ করা লাগবে। ওকে, সেক স্কোয়ার, এইখানে পাই দিলাম, নিচে 17 দিলাম, এইখানে আছে 39, তাহলে আমি যদি 2 দেই, তাহলে আমার হচ্ছে 17 × 2 = 34, আর দরকার প্লাস 5 পাই। এগুলো আশা করি এগুলো বুঝছো। ওকে, তারপরে এখন এখানে কট স্কোয়ার, এখন আমি যেহেতু কটকে আমি টেনে নিয়ে যাব, তো এটাকে আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে পাই বাই টু এর সাপেক্ষে। নিচে লসাগু 34 মেলানোর জন্য এখানে কত দেওয়া লাগবে? 17। আর এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, আমার আছে এইখানে কত? 41। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে মিলাইতে পারবো? এইখানে পাই বাই টু, এইখানে প্লাস অথবা মাইনাস সামথিং, এইখানে 17, তাহলে আমার হচ্ছে এইখানে 34, এইখানে আমার আছে 17 পাই, এইখানে আমার হবে 2, তারপর এটা। ওকে, এখন আমি এটা কিভাবে এটা মিলাইতে পারবো? এখন দেখো, আমি যদি এখানে 34 দেই, তাহলে 34 3 দিলে এইখানে হয় 51। আচ্ছা দেখো, এখন এটা মিলানোর জন্য এখানে একটা কাজ করতে পারি। এটা হচ্ছে যে আমি যদি এটাকে 3 দ্বারা এখানে তোমার গুণ করি, এখন এইটা এই কত হবে? এটা হবে 3 × 17 = 51। এখন এখানে এই লসাগু তোমার এখানে গুণ করলে কত হবে? এটা হবে 3 × 17 = 51। এটা বুঝছো? আর হ্যাঁ। এখন এইখানে আমাদের 41 মেলানোর জন্য এখানে ওই কত বিয়োগ দেওয়া লাগবে বলো তো? 10 বিয়োগ দেওয়া লাগে। তো আমি যদি এখানে 5 পাই দেই, মানে এই বক্সের মধ্যে, আর আমার লসাগুতে তো এখানে 2 তো আসতেছে, তাহলে এখানে 5 আর 2 মিলে হবে 10, তাহলে এইটা দিলে আমার 41 এইখানে মিলে। ওকে, তাহলে আমার এখানে দেওয়া লাগতেছে 3, আর এখানে দেওয়া লাগতেছে 5, এটা মাঝখানে মাইনাস। ওকে, এইসব জিনিস হচ্ছে প্র্যাকটিসের উপর, যে তুমি এটা কত তাড়াতাড়ি এটা বুঝতে পারবা, এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর। আচ্ছা, এরপর মাইনাস কট স্কোয়ার, এইখানেও সেম জিনিস, এখানে যেহেতু পাই বাই টু এর সাপেক্ষে কম্পেয়ার করতে হবে, পাই বাই টু, 34 মেলানোর জন্য 17 দিলাম। ওকে, এখন আছে এখানে 23, তাহলে 23 দিলে আমার এইখানে তোমার এই লসাগু করলে হচ্ছে 17, আর আমার দরকার হচ্ছে 6, তাহলে এইটা হবে কত? 3 × 6 প্লাস, এটা বুঝছো? এটা কিন্তু খুবই সহজে এটা দেওয়া যায়। হুম। এইটা একটু কঠিন আছে, বাট এইটা তো মানে সহজেই তো বোঝা যায় এটা। এইখানে তোমার 3 × 6 বলতে 17-র সাথে তো গুণ হবে এইটা, আর 2 এর সাথে তো গুণ হবে এইটা, তাহলে এখানে 17, আর এখানে এই 3 × 6। ওকে, আচ্ছা, তো এখন তো এটা চেঞ্জ হবে না, কারণ এটা তো আমরা পাইয়ের সাপেক্ষে কম্পেয়ার করছি। তো সেক এখানে সেকই থাকবে, আর এটা না আমাদের চিহ্ন নিয়ে এখানে চিন্তা করার দরকার নেই, কারণ বর্গ আছে। এর পরেরটাও সেম, এখানে সেক স্কোয়ার 5 পাই/17। এখন এটা যেহেতু পাই/2 এর বীজের গণিতক, কট চেঞ্জ হয়ে যাবে টেনে, 5 পাই/17। এইটাও কট এখানে চেঞ্জ হয়ে যাবে টেনে,
এবং এটারও আমাদের চিহ্ন নিয়ে চিন্তা করে দরকার নেই, কারণ এখানে বর্গ আছে। ওকে, এখন এইখানে তোমার সেক স্কোয়ার 3π/17, আর এইখানে আছে tan² 3π/17, এইটা মিলে হবে 1। আচ্ছা, আর এখন এই যে এখন এখানে মাঝখানে দুইটা থেকে আমাদের একটা মাইনাস সাইন কমন নেওয়া লাগবে সূত্র মেলানোর জন্য। sec² 5π/17, আর এখানে মাইনাস সাইন কমন নিলে এটা হবে মাইনাস। আচ্ছা, এখানে tan² হবে tan² 5π/17। তাহলে এখানে মিলে 1, আর এটা এটা মাইনাস, আর এখানে এখানে sec² - tan² মিলে 1। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0। ওকে, এগুলা ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবা ঠিকঠাক মতো। আচ্ছা, এখন আর এইখানে একটা ম্যাথ আছে। আচ্ছা দাঁড়াও, এটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে sin² π/12, sin² 3π/12, তারপর sin² 5π/12, sin² 7π/12, sin² 9π/12, sin² 11π/12। ওকে, এইখানে পদ এখানে কয়টা আছে? 6টা। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 3। এটা না দেখে এটা বলে দেওয়া যায়, এটার অ্যান্সার 3। ওকে, সো এটা তুমি করবা যে এটার অ্যান্সার কিভাবে 3 আসে। এখন এই প্রথম এই তিনটাকে ঠিক রেখে এই এই পরের এই তিনটাকে এগুলাকে কজ স্কোয়ারে নিয়ে যাবা। তাহলে এই দুইটা দুইটা করে মিলে এক এক করে 3 হবে। বুঝছো এটা কিভাবে করতে হবে? তাহলে পারবা? হ্যাঁ, পারবো। ওকে, আচ্ছা ধরো এটা।